This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি 9 বাংলা। বেঙ্গল ব্রেকিং নিয়ে আপনাদের সঙ্গে আমি অনির্বাণ, আর আমার সঙ্গে আমি শর্মিষ্ঠা রয়েছি। অনির্বাণ, কথায় বলে কেউ দেখে শেখে, কেউ ঠেকে শেখে, কিন্তু এক যুগ আগে রাজ্য কেঁপে উঠেছিল চিটফান্ড প্রতারণা কাণ্ড নিয়ে। তো সেই পর্ব দেখে সবাই কি শিখেছিলেন? মধ্যম গ্রামের একটা ঘটনা বলছে অনেক মানুষ কিছুই শেখেন। এক ব্যক্তিকে আটকে রেখে তুমুল ক্ষোভ দেখাচ্ছেন কিছু মানুষ। কেউ বলছেন পুলিশে দিতে, কারো মুখে আবার মার মার আওয়াজ। ব্যক্তির নাম বাদল কর্মকার। মোটা সুদে সঞ্চয়ের টোপ দিয়ে অবৈধ চিটফান্ডের ব্যবসা চালাচ্ছিলেন। আমানতকারীদের টাকা নিয়ে কেটে পড়ার পরিকল্পনা ছিল। কয়েকদিন নিখোঁজ থাকার পর ফিরতেই তাকে ঘিরে ধরেন আমানতকারীরা। দুটো বই ছিল আমার, একটা মাসের আর একটা সপ্তাহ। কোনো সুরা এখনো পর্যন্ত হয়নি, এখন হবে কিনা বলতে পারছি। 7-8 মাস ধরে এরকম করছিল, তারপরে পালিয়ে গেছে 3 মাস। উনি বলছে সুদ দেবো না, তো আসল যেগুলো দিয়েছে সেইগুলো দিয়ে দেয়। লক্ষ লক্ষ টাকার সঞ্চয়, কষ্টের টাকা কেন ছেড়ে দেবেন? কিন্তু কাঠগড়ায় কি শুধুই এই বাদল কর্মকার? নিজেদের কষ্টের টাকার মান কি এই মানুষগুলো দিয়েছেন? যদি দিতেন তাহলে এত কিছু দেখার পরেও অবৈধ চিটফান্ডে টাকা রাখতেন? আমি ওনার কাছে না করে 10 বছর ধরে টাকা জমিয়েছি। আজকে ধরো উনি 20-30 বছরের বিজনেস এইটা, তো এটা উনি নিজের একারই বিজনেস। তো আমরা সেই বিশ্বাস করে উনি কাছে টাকাটা রেখেছিলাম। মানে অগুন্তি লোক, আমরা বলতেই পারবো না কত লোক, মোটামুটি 22 থেকে 23 কোটি টাকা। শিক্ষা হলো, কেউ 10 বছর, কেউ বা তারও বেশি, কেউ তার কম সময় ধরে টাকা জমাচ্ছেন। কেন? সারদা রোজভ্যালি পর্ব এত সহজে স্মৃতি থেকে মুছে গেল? সেসব দেখে কিছুই তারা বোঝেননি, শিক্ষা নেননি। আমানতকারীদের বয়স বলছে তারা এক যুগ আগে হাজার হাজার মানুষের কান্না দেখেছেন, কিন্তু দেখে কিছু শেখেননি। এত প্রচার, এত সচেতনতা, এত বার্তার পরেও না, শেখেননি কিছু। যদি সচেতন হতেন তাহলে সঞ্চয়নীর ফাঁদে তারা পা দিতেন না। দেখে কিছুই শেখেননি, এবার ঠেকে কিছু শিখলেন কি? স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন থাকবে। এত বছর ধরে অবৈধ চিটফান্ড চলল, চিটফান্ড কেলেঙ্কারি নিয়ে রাজ্যে নরকগুলজার হলো, আর এরা কেউই কিছুটি টের পেলেন না? নাকি অন্য বোঝাপড়ায় সব দেখেও কিছু দেখেননি তারা? মধ্যমগ্রাম থেকে দীপঙ্কর দাসের রিপোর্ট, টিভি 9 বাংলা। এবার আপনাদের সোজা সুন্দরবনে নিয়ে যাব। সেখানে আবারও বাঘ হানা দিয়েছে, তাও আবার লোকালয়। এবার পাথর প্রতিমার উপেন্দ্রনগরে বাঘের আতঙ্কে ঘরে সেধিয়েছেন গ্রামবাসীরা। রাত পাহারায় আছেন পুলিশ এবং বনকর্মীরা। জঙ্গলের সীমানায় পাতা হয়েছে জাল, টোপ সহ খাঁচাও পাতা হয়েছে, কিন্তু বাঘ এখনো ধরা দেয়নি। পর্যটনে পৌষ মাস, কিন্তু স্থানীয় বাসিন্দাদের সর্বনাশ। রাত্রিকালীন একা একা বাড়ির বাইরে বেরোবেন না। পর্যাপ্ত পরিমাণে লাইটের ব্যবস্থা রাখুন। আপনি সতর্ক থাকুন, অপরকে সতর্ক রাখুন। দিন মানে শুনশান গ্রাম, ঘর ছেড়ে পারতপক্ষে কেউ বেরোচ্ছেন না। গরু ছাগলও গোয়ালে বন্দি। হলুদ কালো জোড়াকাটার আতঙ্ক গ্রাস করেছে পাথর প্রতিমা শ্রীধরনগর পঞ্চায়েতের উপেন্দ্রনগর গ্রামে। ঠাকুরান নদীর চরের জঙ্গল আমার ঠিক পিছনেই রয়েছে, আর ঠিক একেবারেই নদীর তটে জঙ্গলের পাশেই এই যে দেখা যাচ্ছে একেবারে বাঘের পায়ের ছাপ। কখন দেখেছিলেন এই বাঘের পায়ের ছাপ? রবিবার দিনকার সকালে। কোন দিক থেকে এসেছিল বাঘ? এটা পূর্ব ধার থেকে এসে এখানে জাম দিয়েছে, বন্য শুকরকে খেদিলে গিয়ে জঙ্গলে ঢুকেছে। তাহলে এই বাঘটা কি এখনো রয়েছে জঙ্গলে? হ্যাঁ আছে, এখন আছে। কোন দিকে আছে? ও এখন দক্ষিণে আছে। এই জঙ্গলের ঠিক পাশেই রয়েছে ঢুলিভাসানি এবং ধনচির জঙ্গল, যেখানে বাঘেদের আস্তানা। ফলে নদী পেরিয়ে তারা খাবারের সন্ধানে এই লোকালয়ের জঙ্গলে চলে এসেছে বলে বন দপ্তরের কর্মীরা মনে করছেন। এখানে খাবার একটা লালসা আছে, শুকর টুকর আছে, হ্যাঁ, বড় মানে শিয়াল ডিয়াল আছে, এই সমস্ত খাচ্ছে, মাছ কাঁকড়া চাষতেও পারে। ২৪ পরগনার মোট ১৯টি ব্লক নিয়ে ইউনেস্কোর হেরিটেজ সাইট সুন্দরবন। ১০২টি দ্বীপ, ৫৪টিতে মানুষ থাকে। শহুরে পর্যটকরা সুন্দরবনে যান বাঘ দেখতে, সাইটিং হলে স্বর্গ। আর সুন্দরবনের মানুষ যারা বাঘের সঙ্গে ঘর করেন তাদের বুকে ভয়। আমরা খুব আতঙ্কে আছি, ঘর থেকে বেরোতে পারছি না। ছেলে মেয়েদের স্কুলে যাতায়াত করতে নিয়ে যেতে পারছি না, বা টিউশন বলো যেতে পারছি না। সোমবার থেকেই সরকারিভাবে বাঘ শুমারির কাজ শুরু হয়েছে।
সূত্রের খবর, মাতলা, রায়দিঘি ও রামগঙ্গা এই 3টি রেঞ্জে 160 জোড়া ট্র্যাপ ক্যামেরা বসানো হয়েছে দক্ষিণ 24 পরগনা বন বিভাগের তরফে। 45 দিন পরে খোলা হবে ক্যামেরা। আর রামগঙ্গা রেঞ্জেই পাথর প্রতিমার উপেন্দ্রনগর গ্রাম এখন রয়্যাল বেঙ্গলের আতঙ্কে তটস্থ। সরকারকে বলছি যে তোমরা যেমন আসছে তেমন তোমরা ধরো, আমরা তো বাস করে আছি, আর ছেলে মেয়ে নিয়ে সবাই সংসার নিয়ে আছি, মানে কত ভয় আছি। স্থানীয় মানুষজনের বক্তব্য, প্রত্যেকবার শীতের সময় কাঁকড়া ধরার মরশুমে বাঘের হানা বাড়ে। অ্যাসোসিয়েশন ফর দ্য প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রাইটস বলে একটি সংস্থার দাবি, চলতি বছরে সুন্দরবনে বাঘের আক্রমণে মৃত্যু হয়েছে 13 জনের। বাঘ হচ্ছে একটা আইল্যান্ড থেকে আরেকটা আইল্যান্ডে ক্রসিং, এবং ভুল করে অনেক সময় যেখানে জনবসতি আছে সেরকম আইল্যান্ডে ঢুকে পড়ে। এই সময়টা মেটিং সিজন অ্যাকচুয়ালি। বাঘ হচ্ছে তখন তার নিজের টেরিটরি থেকে বেরিয়ে অন্য টেরিটরিতে ঢোকার চেষ্টা করে। অনেক সময় খাবারের যদি অভাব হয়, অনেক সময় বাঘের হয়তো বয়স হয়ে গেছে, দাঁত ভেঙে গেছে, চোখে হয়তো ছাড়ি পড়েছে, এইসব ক্ষেত্রে তারা কিন্তু সবসময় গ্রামে ঢুকে গরু ছাগল ধরার চেষ্টা করে, মানুষকে নয়। জিম করবেট বলতেন, বাঘ হলো দরাজ কলিজা ভদ্রলোক, পক্ষে জনমত গড়ে না উঠলে বাঘ লোপ পাবে। তাহলে ভারতের শ্রেষ্ঠতম প্রাণীর বিলোপে এই দেশ হবে দরিদ্রতর। বাস্তুতন্ত্রকে রক্ষা করতে বাঘকেও সংরক্ষণ দেওয়া জরুরি, কিন্তু বাঘে মানুষে ক্রমবর্ধমান সংঘাত দিনে দিনে বন বিভাগের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। শুভেন্দু হালদার ও অভিজ্ঞান নস্করের রিপোর্ট, TV9 বাংলা। হরিশ্চন্দ্রপুরের শিশু শিক্ষা কেন্দ্রের দৈন্য দশা, ভেঙেছে দরজা, জানলা, চামড়ও খসে খসে পড়ছে। রাস্তা, জল, বিদ্যুৎ কিছুই নেই এই শিক্ষা কেন্দ্রে। বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েও খালি হাতেই ফিরতে হয়েছে প্রধান শিক্ষিকাকে। কিন্তু এসবের কিছুই নাকি জানেন না স্থানীয় বিধায়ক থেকে প্রশাসনিক আধিকারিকরা। এটা শিশু শিক্ষা কেন্দ্র নাকি কোনো হানাবাড়ি? স্কুল ভবনের চারদিকে ফাটল, ভেঙে পড়েছে দরজা, জানালা, ছাদ থেকে খসে পড়েছে চাঙড়। শিক্ষাকেন্দ্রের চত্বরে গড়াগড়ি খাচ্ছে মদের বোতল, জমেছে আবর্জনা। এমন পরিবেশেই ক্লাস করতে হয় মালদার হরিশ্চন্দ্রপুরের ভেষ্টপাড়া শিশু শিক্ষা কেন্দ্রের পড়ুয়াদের। দুর্দশা কি শুধু এটুকুই? সঙ্গে আরো আছে। শৌচালয় তা না থাকারই সমান, বিদ্যুৎ থেকে পানীয় জল সেসবের বালাই নেই। আর স্কুলে ঢোকার পাকা রাস্তা, সেটা আবার কি মাটির রাস্তা? থুড়ি ভুল বললাম, ক্ষেতের আলপথ দিয়েই পড়ুয়াদের যেতে হয় পড়াশোনা করতে। তারপর এলাকা নির্জন হওয়ায় সমাজ বিরোধীদের ভয়ে প্রায় স্কুলমুখ হন না শিক্ষিকারা, পড়ুয়ারাও। সরু আলের মতো করে দিয়েছে আমাদের পথ যাতায়াত করতে। সাপ পোকামাকড়ের ভয়, যখন পাট লাগায়, যখন ধান লাগায়, কাদার খুব কাদা হয়। এই মদগররা এসে মদগর নেশা করে খাবে, দরজা জানলা ভাঙবে, মদ খেয়ে নিয়ে বোতলগুলো মদের ফেলে দিয়ে যাবে। মানে এত নোংরা করে রাখছে, পেচ্ছা করে পায়খানা করে দিচ্ছে, তারপরে হেডগুলো চুরি করে নিয়ে যাচ্ছে। এত সমস্যা নিয়ে ব্লক থেকে জেলা প্রশাসন, শিক্ষা দপ্তর, এমনকি পুলিশের কাছেও ছুটেছেন প্রধান শিক্ষিকা, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ। গেলাম থানায় গিয়ে আমি সবকিছু বললাম, কোনো কিছুই হলো না, প্রশাসন কিছুই করলো না। আপনারা ভিডিও প্রশাসনকে জানাননি? জানিয়েছি, আমাদের নোডালকে জানাচ্ছি, অফিসার আসছে, অফিসার দেখে যাচ্ছে। একবার মালদা থেকে আসলো, ডিএম আসলো, ডিএমকে বলেছি স্যার এরকম এরকম অবস্থা। 2003 সালে শুরু হয় ভেষ্টপাড়া শিশু শিক্ষা কেন্দ্র। প্রাক প্রাথমিক থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত খাতা কলমে 104 জন পড়ুয়া, আসে মাত্র 20 থেকে 25 জন। শিক্ষার্থীরা যে পড়াশোনা করবে তার পরিবেশ মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস সরকার কিন্তু রাখেনি। বাংলার যে ঐতিহ্য, যে সংস্কৃতি, যে শিক্ষা, সেটাকে ফিরিয়ে আনতে গেলে আগামী দিন এই সরকারকে ভূমধ্যসাগরে ছুঁড়ে ফেলে ভারতীয় জনতা পার্টি সরকার আনতে হবে। সমস্যা হচ্ছে সেটা নিশ্চয় প্রশাসন দেখবেন। সেখানে পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী রয়েছেন, সেই মন্ত্রী অবশ্যই দেখবেন। কিছু উন্নয়ন করে থাকলে সেই সেখানকার মন্ত্রীই করবেন। বিজেপির কাজ হচ্ছে সমালোচনা করা। বিজেপিকে নিশানা করলেও শিশু শিক্ষা কেন্দ্রের বিষয়টি নিয়ে তৃণমূল বিধায়ক ও মন্ত্রীর কোর্টেই বল ঠেলেছেন জেলার তৃণমূল কংগ্রেস নেতা। আমি দেখছি, আমি গিয়ে তদন্ত করে দেখছি। যে এডুকেশন ডিপার্টমেন্টের যে সাব ইন্সপেক্টর আছে তার মাধ্যমে খোঁজ খবর করছি, খতিয়ে দেখে আমরা ব্যবস্থা নেব। স্থানীয় তৃণমূল বিধায়ক থেকে প্রশাসনিক আধিকারিক সকলেই বলছেন বিষয়টি নাকি তারা জানেনই না, এইবার খতিয়ে দেখবেন। মালদা থেকে শুভতোষ ভট্টাচার্যর রিপোর্ট, TV9 বাংলা। বাঙালির পাত থেকে উধাও ডিম, পড়ুয়াদের পাতে গোটা ডিম কি আধখানা ডিমও জুটছে না।
বাঙালি মধ্যবিত্তকেও ডিম কিনতে এখন দুবার ভাবতে হচ্ছে, কারণ ডিম এখন অগ্নিমূল্য। যে সরকার রোজ ডিম খেতে টিভিতে বিজ্ঞাপন দেয়, সেই সরকারি অঙ্গনওয়াড়ি থেকে মিড ডে মিলে বরাদ্দ করেছে 7.5 টাকা থেকে 11.5 টাকা। বাজারে এখন একটা ডিমের দাম 8 থেকে 8.5 টাকা। এই টাকায় ছেলেমেয়েরা ডিম খাবে না, ডাল সবজি ভাত খাবে? নিয়ম মতো খাবার দেয় না, নিয়ম মতো ডিম দেয় না, কোনোদিন ডিম দেয় কোনদিন দেয় না। ডিম প্রায় 8 টাকার ওপর, সঙ্গে একদিন এখন ভাবতে হচ্ছে যে একদিন গোটা করব কিনা আবার হাফ হাফ করব কিনা। অনেকটাই সমস্যা, এত দাম, মাংসের দাম কম, মাছের দাম কম, মাছের ডিমের দাম তো বেশি হয়েছে। মানুষ খাবে কি? সব দিন তো আর মাছ মাংস আর ইয়ে হয় না, ডিমের তো প্রয়োজনে আছি, একটু অসুবিধা হচ্ছে বই কি, তার যদি একটু দামটা কমায় তো খুবই ভালো হয় আর কি। গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা কিন্তু ডিম ভাতটা খেয়েও অনেক সময় চালিয়ে দেবে। ডিমের রেটটা কিন্তু একান্ত সরকারের পদক্ষেপ নেওয়া উচিত, যাতে দামটা কমে। সকালের জলখাবারই হোক বা দুপুর বা রাতের খাবার, মাছ মাংসের চড়া দামের সঙ্গে পাল্লা দিতে না পেরে সাধারণ গৃহস্থ বাড়িতে অনেকেই খাবারের মেনুতে ডিম রাখেন। এখন সেই ডিম কিনতেও হাতে ছ্যাঁকা লাগছে। সাধারণ মানুষ চাইছে দাম কমাতে সরকার ব্যবস্থা নিক। মঙ্গলবার পরিবর্তনের 14 বছরে উন্নয়নের পাঁচালীর মঞ্চে নিজের সরকারের কাজে হরেক ফিরিস্তি দিয়েছেন মুখ্যমন্ত্রী, কিন্তু বাঙালির পাতের ঘোর অমঙ্গলের দায় ঠেলেছেন নাম না করে সেই কেন্দ্রের দিকে। যারা ডিম নিয়ে বড় বড় কথা বলছেন, আমরা 12টা রাজ্যে ডিম সাপ্লাই করি এখন, আর ডিমের দামটা যারা বলছিলেন কেন বেড়েছে, তাদের বলি, তাদের নেতাদের গিয়ে জিজ্ঞেস করুন, প্রতি বছর 12% করে ডিম যে মুরগিদের যে ফিডটা খাওয়ানো হয়, সেটার দাম বাড়াচ্ছেন কেন কেন্দ্র? এই সমস্ত আজগুবি কথাবার্তা একটা মুখ্যমন্ত্রীর মুখে মানায় না। পশ্চিম বাংলাতে মিথ্যাচার, নানা রকম পরিসংখ্যান জাল দেওয়া, এই সমস্ত কিছুর মাধ্যমে মুখ্যমন্ত্রী একদম মাস্টার ডিগ্রির ওপরে তিনি চলে গিয়েছেন। বিক্রেতারাও বলছেন মুরগির খাবারের দাম বেড়েছে বলেই ডিমের দাম বাড়ছে। ফার্মে তো ওরা বলছে আমাদের খাবারের ফুডের জিনিসপত্রের দাম বেড়ে গেছে, সেই জন্য দাম বাড়ছে। এক একটা মানে ফার্মে মোটামুটি এক একটা পেটির দাম এখন 1470 টাকা 80 টাকা ফার্মে কেনা পড়ে যাচ্ছে। মাছ মাংসের যা দাম, সাধারণ মানুষের কাছে ডিমই সস্তায় পুষ্টির উৎস, আর তাও ধীরে ধীরে নাগালের বাইরে চলে যাচ্ছে। সেই দাম কবে কমবে তার উত্তর কেউ দিচ্ছেন না। ভোটের আগে বাঙালির পাতের একসময় সবচেয়ে সস্তার আমিষের দাম নিয়েও দায় ঠেলাঠেলি চলছে পুরোদমে। এমনকি ভোটের লোভেও কেউ ডিমের দাম কমাতে চায় না। দীক্ষা ভূঁইয়া ও হীরক মুখোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। এদিকে ফলন বাড়াতে নতুন জাতের রসুন চাষের উদ্যোগ। আলু পেঁয়াজের পর রসুন চাষেও দিশা দেখাবে হুগলি। উদ্যান পালন দপ্তরের তরফে বীজ বিলি হয়ে গিয়েছে, লক্ষ্মী লাভের আশায় কৃষকরা। আলু উৎপাদনে রাজ্যে প্রথম সারিতে হুগলি। পেঁয়াজ চাষেরও আলাদা নাম ডাক আছে হুগলির বলাগড়ে। এবার রসুন চাষেও দিশা দেখাতে চলেছে গঙ্গার পশ্চিম পার। বলাগড়, তারকেশ্বর ও গোঘাটের কয়েকশো বিঘা জমিতে রসুন চাষ হয় আগে থেকেই, কিন্তু দেশি রসুন চাষ হলেও ফলন কম হয়। তাই এবার নাসিকের উন্নত মানের রসুন চাষের উদ্যোগ নিয়েছে হুগলির উদ্যান পালন দপ্তর। বলাগড়ে 3500 হেক্টর জমিতে পেঁয়াজ চাষ হয়। বলাগড়ে 1800 বিঘা জমিতে রসুন চাষ হয়। উদ্যান পালন দপ্তর সূত্রে খবর, রাজ্যে যা রসুন চাষ হয় তার 5 গুণ আমদানি করতে হয় ভিন রাজ্য থেকে। মূলত রসুন আসে মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, গুজরাট থেকে। নতুন জাতের রসুন চাষ করলে ফলন দ্বিগুণ হওয়ার আশা। দেশীয় রসুনে দেখা যাচ্ছে যে মোটামুটি আমাদের 8 থেকে 9 কুইন্টাল বা মোটামুটি 10 কুইন্টাল বিঘাপ্রতি ফলন হয়। সেটাকে আমরা 20 কুইন্টাল অবধি নিয়ে যেতে পারি, 20 থেকে 22 কুইন্টাল অবধি নিয়ে যেতে পারি। এই জন্য আমরা নতুন রসুনের জাত, নাসিকের যে গবেষণা সংস্থা রয়েছে কেন্দ্রীয় সরকারের, সেখানকার যে উন্নত জাত G282 বা যমুনা সফেদ 3, এই জাতটা আমরা আনিয়েছি। উদ্যান পালন দপ্তরের তরফে দাবি 3 মাস এই ফসল মজুত রাখতে পারলে আলুর চেয়েও দাম বেশি পাবেন কৃষকরা। রসুন চাষ বীজগুলো হতো সেগুলো বহু পুরনো, একাধিকবার চাষ করতে করতে তার ফলন ক্ষমতা কমে গেছে। তা ওনারা এখন একটা নতুন প্রজাতি দিলেন, আশা করি অবশ্যই এটা নতুন প্রজাতি এসেছে, একদম পুরো ভরসা দিয়ে যেটাকে মানে অ্যাপ্রিসিয়েট করতে পারছি না। আমরা অবশ্যই এটা বীজ হিসাবে নিলাম। যদি দেখা যায় যে তার ফলন ভালো হয়েছে, তার রোগ সহনশীলতা আছে বা সারের ইয়েটাই মানে কম সারে হচ্ছে, তাহলে অবশ্যই আমরা এটাকে ইয়ে করবো।
পেঁয়াজ সংরক্ষণের জন্য রাজ্য সরকার ইতিমধ্যেই নানা পদক্ষেপ করেছে। কৃষকরা নিজের বাড়িতে পেঁয়াজ সংরক্ষণ করতে পারছেন। এবার রসুন ফলন ভালো হলে সেটাও সংরক্ষণ করা যাবে। ফলে ভিন রাজ্য থেকে কমানো যাবে রসুনের আমদানি। নতুন জাতের রসুনে লক্ষ্মী লাভের আশায় বলাগড়ের চাষিরা। আশিক ইনসানের রিপোর্ট, TV9 বাংলা। শর্মিষ্ঠা, মনে আছে জাতীয় রাজনীতিতে একসময় তৃতীয় ফ্রন্ট কথাটা খুব চালু ছিল। দীর্ঘদিন ধরে এটা শুনেছেন দেশবাসী, বাগাড়ম্বর অনেক শুনেছেন। মতুয়াদের নিয়ে কি এবার চতুর্থ ফ্রন্ট? অধীর চৌধুরীর কৌশলে মতুয়াদের একাংশকে আলাদা হয়ে গেলেন, আলাদা মিছিল হলো, এমনকি নতুন সংগঠনও রাতারাতি গজিয়ে উঠলো, যার ভবিষ্যৎ কি ওই তৃতীয় ফ্রন্টের মতোই হবে, নাকি এটা হয়ে উঠতে চলেছে ফ্রন্ট লাইনার? ভোটমুখী বাংলায় মতুয়া ভোট নিয়ে অনেক সমীকরণ এখনো মিলছে না, মিলবে কি? দাবি এক, কিন্তু মিছিল আলাদা। খাস কলকাতায় অল্প সময়ের ব্যবধানে মতুয়াদের দুটি মিছিল। একটি নেতৃত্বে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, আর একটিতে তৃণমূল সাংসদ মমতা বলা ঠাকুরের অনুগামীরা। তৃণমূলের মতুয়া জমিতে নজর দিচ্ছে যে বাম কংগ্রেস, তা বেশ কিছুদিন ধরেই স্পষ্ট হচ্ছিল। দিন কয়েক আগে নিঃশর্ত নাগরিকত্বের দাবিতে মমতাওয়ালাপন্থীদের অনশনে হাজির হন অধীর রঞ্জন চৌধুরী, সুজন চক্রবর্তীরা। আন্দোলন দিল্লিতে নিয়ে যাওয়ার জন্য বেশ কিছু পরামর্শও দেন বহরমপুরের প্রাক্তন কংগ্রেস সাংসদ। সূত্রের খবর, মমতাওয়ালা গোষ্ঠীর একাংশের আমন্ত্রণে ঠাকুরনগরে গিয়েছিলেন অধীর। সেই গোষ্ঠীকে আলাদা করে নিয়ে সোমবার মিছিল করেন, অনেককে চমকে দিয়ে। অল ইন্ডিয়া মতুয়া সংঘ নামে একটি সংগঠনও তৈরি হয়েছে। অন্য কারো নয়, শুধু মতুয়া ঠাকুরবাড়ির প্রতিষ্ঠাতা তথা ধর্মগুরু প্রমথরঞ্জন ঠাকুরের ছবি দিয়ে তৈরি হয় অধীরপন্থী মতুয়াদের ব্যানার, যা দেখে রাজনীতির কারবারিদের কারো কারো প্রশ্ন, তবে কি হাতের জোরে মতুয়াদের নিয়ে চতুর্থ শক্তি আত্মপ্রকাশ করতে চলেছে? এখন প্রশ্ন হলো, অধীর চৌধুরীর সঙ্গে কোন মতুয়ারা হাঁটলেন, তারা কারা? সোমবার প্রাক্তন কংগ্রেস সাংসদের সঙ্গে যেসব মতুয়ারা ছিলেন, তাদের একাংশ এখন বোঝাতে চাইছেন অধীর ছিলেন অনাহত। অধীর চৌধুরীর সঙ্গে হাঁটেনি, অধীর চৌধুরী আমাদের সঙ্গে হেঁটেছে। অধীর রঞ্জন চৌধুরীর কোনো মতুয়া মহাসংঘ নেই, ছিল না, আর থাকবেও না। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ নাম দিয়ে ঠাকুরবাড়িতে রয়েছে তিনটি সংগঠন। একটির মাথায় তৃণমূল সাংসদ মমতা বলা ঠাকুর, আরেকটির সংঘাতিপতি কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। তার দাদা বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুরও ওই একই নামে আরও একটি সংগঠন খুলে বসেছেন। এক বাড়িতে এতগুলো অফিস, মত পাল্টা মত। এসআইআর আবহে নাগরিকত্ব নিয়ে দুশ্চিন্তায় থাকা মতুয়াদের একাংশ বলছেন, তারা যেন রাজনীতির দাবা খেলার বোর্ডে দলাদলিতে বিভ্রান্ত। সামনে ভোট আসছেন, এখন সবাই আসবে এরকম, শুধু উনি বললেন, আরো দু একজন ঢুকবে। এরা পুরো খেলছে মতুয়াদের নিয়ে, এই বিভিন্ন দল। সব দলই চাইবে যে ঠাকুরবাড়ি একটা ভিত যাতে তৈরি হয়। এগুলো হচ্ছে কি লোক ঠকানো, লোক দেখানো। ঠাকুরবাড়ি 3টে দলের কোনো দরকার আছে? অজিত চৌধুরী সে দল আরো একটা হবে, তাহলে 4টে মতুয়ার দল। অল ইন্ডিয়া মতুয়া সংঘ নামে আরেকটি নতুন ইউনিট তৈরি হচ্ছে। সেক্ষেত্রে মতুয়া বাড়ির হয়তো কেউ থাকবে না, মতুয়া ভক্তদের নিয়েই তৈরি হতে পারে এই সংগঠন। যাদের কিছু নেই, এখন অধীর চৌধুরীর সঙ্গে যদি ঘুরতে পারি, তাহলে কিছু হয়তো আমাদের সাহায্য পাবো, আমরা থাকতে পারবো। অধীর চৌধুরী ধরে যদি ঠাইবে কিছু পাই। আমরা সাধারণ সেইভাবে থাকতে ভালোবাসি, আমরা কোনো পার্টির ছত্রছায়ায় যেতে চাই না। 2011-র পরিবর্তনে মমতা বন্দ্যোপাধ্যায়কে মহাকরণে পৌঁছে দিতে অন্যতম ভূমিকা নিয়েছিল মতুয়া ভোট। 2019-এর লোকসভা থেকে তৃণমূলের মতুয়াগড়ে অনেকটাই ভাঙন ধরায় বিজেপি। পরের ভোটগুলোতে বাড়তে থাকে পদ্ম দাপট। এবার সেখানেই হাত বাড়াচ্ছে কংগ্রেস। জটিল না করে দিলে তো ভোট হবে না। সহজ রাস্তা গেলে তাহলে বুঝবে কি করে কে তাদেরকে সহযোগিতা করলো, তাই বিষয়টাকে জটিল করে দাও। দু চারজন তারা হয়তো শূন্যর দিকে আস্থা রাখতে চাইছেন, যদি শূন্য এর থেকে ঘুরে দাঁড়িয়ে অন্তত এক হতে পারে। মতুয়াদের দাবি দেওয়াটাকে সামনে রেখেই হচ্ছে যা কিছু হওয়ার। এখানে ভোট রাজনীতিটাকে একটু বোধহয় সরিয়ে রাখা ভালো। মতুয়াদের কাছে থাকার লড়াইয়ে তৃণমূল বিজেপির সক্রিয়তা কম নয়। আর এই পরিস্থিতিতে অনেকের প্রশ্ন, অধীরের কৌশলে ঠাকুরবাড়ি আরও ভাগ হবে? মতুয়া ভোট ব্যাংক ঘিরে কি নতুন সমীকরণের জন্ম হবে? দীপঙ্কর দাস, অনন্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। ফরাক্কা ব্যারেজ পেরোলে মানে মালদায় ঢুকলেই জোড়া ফুলের জোড়াজুড়ি যেন ক্রমশ কমতে থাকে। 24-এর লোকসভা ভোট তার হাতে গরম উদাহরণ। সংখ্যালঘু প্রভাবিত মালদায় বুধবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা। পাখির চোখ 26-এর ভোট, সঙ্গে সংখ্যালঘু অঙ্ক মেলা। তৃণমূল নেত্রী মালদায় পা রাখার কয়েক ঘন্টা আগে সেই জেলাতেই পর কর্মসূচি থেকে হিন্দু ঐক্যের ডাক শুভেন্দু অধিকারী। হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে। আমি কমিউনাল পলিটিক্স করি না,
কিন্তু আমি সেকুলার পলিটিক্স করি। প্রথমজন মালদার মাটি থেকে হিন্দুদের ঐক্যবদ্ধ হতে আরও একবার ডাক দিলেন। দ্বিতীয়জন মালদায় যাওয়ার আগে জানিয়ে দিলেন সবাইকে নিয়ে চলেন, কিন্তু সেই দাবিকে উড়িয়ে দিয়ে রাজধর্ম পালনের কথা মনে করিয়ে দিলেন বিরোধী দলনেতা। রাজধর্ম পালনের যাদের কথা, তারা আমাদেরকে সাহায্য করছে না ভোট ব্যাংকের রাজনীতির জন্য, তোষণের রাজনীতির জন্য। আমি সংবিধান মানি, তাই সর্বধর্মের সব মানুষকে সম্মান করি। বাংলায় সবার জন্য মনে রাখবেন নিশ্চিন্ত নিরাপত্তা। ভোটমুখী বাংলায় 24 ঘন্টার ব্যবধানে বিরোধী দলনেতা ও মুখ্যমন্ত্রীর রাজনৈতিক কর্মসূচি। বুধবার মালদার গাজলে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরের দিন মুর্শিদাবাদ। নবাবের জেলায় মুসলিম ভোট প্রায় 65% আর মালদায় 51%। সংখ্যালঘু প্রভাবিত দুই জেলায় পরপর সভা মমতা বন্দ্যোপাধ্যায়ের। 21-এর বিধানসভা ভোটে মালদায় তৃণমূল ভালো ফল করলেও 2024-এর লোকসভা ভোটে জেলার 2টি আসনেই ধাক্কা খায় তৃণমূল। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের আবহে মুসলিম প্রধান দুই জেলায় কি বার্তা দেন তা নিয়ে বাড়ছে কৌতূহল। মঙ্গলবার ইংরেজবাজারের ফুলবাড়িতে একটি ধর্মীয় অনুষ্ঠানে যান বিরোধী দলনেতা। অভিযোগ, সেই অনুষ্ঠান স্থলে যাওয়ার রাস্তার দুধারে ইচ্ছাকৃতভাবে তৃণমূলের পতাকা ছেয়ে দেওয়া হয়। মালদা জেলায় এবার ভারতীয় জনতা পার্টি অভূতপূর্ব ফলাফল করবে এবং এত ভয় পেয়ে গেছে তৃণমূল কংগ্রেস যে বিরোধী দলনেতার রাজনৈতিক কর্মসূচির অনুমতি দেওয়া হয়নি। 2024-এর লোকসভা নির্বাচনের আগে তিনি তো সব জায়গায় গেছিলেন, কিন্তু দিনের শেষে তো 12, আর এবার 2026-এ তিনি যেখানে যতবার যান দিনের শেষে 50-এর নিচে। মালদার পর বৃহস্পতিবার মুর্শিদাবাদে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা। সাধারণ মুসলিম সমাজ মুর্শিদাবাদ এবং মালদার তারা মেনে নেবে না এবং দিদিমণিকে উচিত শিক্ষা দেবে। উনি একবার কেন, উনি ভোটের আগে 5 বার এলেও মুসলিমদের মন টলাতে পারবে না। সংখ্যালঘু প্রভাবিত জেলায় বারবার হিন্দু ঐক্যের কথা বিরোধী দলনেতার মুখে। সেই জেলাতেই সংখ্যালঘুদের জন্য কি বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায় তা নিয়ে যেমন রয়েছে কৌতূহল, তেমনি দলীয় নেতাদের মধ্যে কাদা ছোড়াছুড়ি রুখতে কি বলেন তা নিয়েও বাড়ছে আগ্রহ। রূপক সরকার ও দীক্ষা ভূঁইয়ার রিপোর্ট, TV9 বাংলা।